जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে দেখো, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা কি ভারতের ভূপ্রকৃতি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি ভারতের ভূপ্রকৃতি। দেখো, এর আগে ক্লাসে আমরা ভারতের ভৌগোলিক পরিচিতি সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছিলাম। তো আজকের আমাদের যেটা পার্ট সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। যারা যারা তোমরা এসএসসি জিডি 2026কে টার্গেট রেখেছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের জন্য স্পেশালি আমরা নেতাজি সুভাষ ব্যাচ কিন্তু লঞ্চ করেছি। তো আমাদের ভারতের ভূপ্রকৃতির আজকে 1 নম্বর ক্লাস। আজকে ভূপ্রকৃতির আমরা বিস্তারিতভাবে জানব। তো দেখো, আমরা যদি দেখি এর আগে ভারতের ভৌগোলিক যে পরিচিতিটা ছিল সেখানে আমরা জেনেছি যে ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারত কোথায় অবস্থিত? ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এছাড়াও ভারতের ভূপ্রকৃতি থেকে শুরু করে ভারত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম। তো আজকে আমাদের মেনলি যেটা জানবো ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে। তো চলো শুরু করি। ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে জেনে নিই কী রয়েছে। দেখো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 7টি ভাগে ভাগ করা হয় এবং তোমরা দেখবে যে কোনো কোনো বইয়ে 5টি ভাগে কিন্তু ভাগ করেছে। তো এই 7টি ভাগ কী কী রয়েছে দেখো, উত্তরে কী রয়েছে? উত্তরে পার্বত্য অঞ্চল। আমরা যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটা আমাদের বেসিক্যালি উত্তর অংশ, তাই না? এই জায়গাটা আমাদের উত্তর অংশ। আমরা যদি দেখি এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা কিন্তু দক্ষিণ দিক, তাই তো? তো উত্তরে কী রয়েছে? আমাদের পার্বত্য অঞ্চল রয়েছে, মানে হিমালয় পর্বতমালা রয়েছে আমাদের উত্তর দিকে। তারপর দেখো কী রয়েছে? উত্তরের সমভূমি অঞ্চল। এই নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের যদি দেখি সমভূমি এলাকার মধ্যে পড়ছে। 3 নম্বরে দেখো মরুভূমি অঞ্চল। আমরা যদি পশ্চিমের দিকে যাই, রাজস্থান রাজ্যের মধ্যে, সেখানে দেখব কি মরুভূমি এলাকা রয়েছে। এবং কি বলছে 4 নম্বরটা যদি দেখি, দাক্ষিণাত্যে মালভূমি অঞ্চল বা উপদ্বীপ মালভূমি অঞ্চল। আমরা যদি বেসিক্যালি এই জায়গাটা দেখি, এই জায়গাটা দক্ষিণ ভারতের মধ্যে, এই জায়গাটা হচ্ছে মালভূমির অন্তর্গত। 5 নম্বর কী রয়েছে দেখো, মধ্য ভারতের উচ্চভূমি। তোমরা অন্যান্য বইয়ে দেখবে যে মধ্য ভারতের উচ্চভূমি এই বিষয়টা কিন্তু নেই, ঠিক আছে? তো আমরা যদি দেখি, খেয়াল করি, এই যে অংশটুকু, এই যে উপরের অংশটুকু, ঠিক আছে, বা মাঝ বরাবর অংশটুকু আমরা যদি দেখি, এখানে ভারতের উচ্চভূমি রয়েছে। এখানে দেখো কিসের জন্য উচ্চভূমি বলা হচ্ছে? কারণ এখানে বিন্ধ্য পর্বতমালা, সাতপুরা পর্বতমালা, মহাকাল পর্বতমালা, এছাড়াও রয়েছে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এছাড়াও যদি আমরা দেখি ছোটনাগপুর মালভূমি এই অঞ্চলটার মধ্যে রয়েছে। তাই আমরা কি বলবো? এটাকে মধ্য ভারতের উচ্চভূমি, কারণ এটা মাঝ বরাবর রয়েছে। এরপরে আমরা যদি দেখি উপকূলবর্তী সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল। আমরা যদি লক্ষ্য করি দেখব যে এই ম্যাপটার মাধ্যমে যে পূর্ব দিকে আমাদের কি রয়েছে? বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, পশ্চিমে কি রয়েছে? আরেবিয়ান সি মানে আরব সাগর, এবং দক্ষিণে কি রয়েছে? ভারত মহাসাগর কিন্তু রয়েছে। তো দেখো, এই যে বঙ্গোপসাগর, এই যে আরব সাগর, এবং দক্ষিণে আমি কি বললাম? ভারত মহাসাগর রয়েছে। এই সাগরের যে বা সমুদ্রের যে এলাকাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি আমরা এটাকে বলবো উপকূলবর্তী এলাকা। এটাকে কি বলবো? উপকূলবর্তী এলাকা। তো এই উপকূলবর্তী এলাকায় কি রয়েছে? সমভূমি রয়েছে। তো এই সমভূমি সম্পর্কে আমাদের পড়তে হবে ভালোভাবে। এবার দেখো 7 নম্বরে কী রয়েছে? দ্বীপপুঞ্জ বা দ্বীপ অঞ্চল। আমরা যদি খেয়াল করি দেখব যে আমাদের বঙ্গোপসাগরের কী রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এবং আমরা যদি দেখি আমাদের আরব সাগরে কী রয়েছে? লাক্ষাদ্বীপ রয়েছে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি উত্তরে পার্বত্য অঞ্চল। তো আজকে আমরা যদি দেখি বিশেষ করে এই যে টোটাল 7টা ভাগ রয়েছে, এই 7টা ভাগের 3টা ভাগ আজকে আমরা কভার করব। সেটা কি কি? উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল এবং মরু অঞ্চল, এই 3টে ভাগ করব। এবং সেকেন্ড যে ক্লাস রয়েছে আমাদের, এই সেকেন্ড ক্লাসে আমরা 4টা অধ্যায় সম্পর্কে পড়ব। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল বা উপদ্বীপীয় অঞ্চল সম্পর্কে, মধ্য ভারতের উচ্চভূমি সম্পর্কে, উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে এবং দ্বীপ অঞ্চল। এই 4টা অঞ্চল সম্পর্কে আমরা সেকেন্ড ক্লাসে কিন্তু করব, মানে কনসেপচুয়াল ক্লাস করব, ঠিক আছে? তো প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল। আমরা জানি উত্তরে আমাদের কি রয়েছে? হিমালয় পর্বতমালা রয়েছে, তাই তো? আর হিমালয় হচ্ছে আমাদের কি? ভঙ্গিল পর্বতমালা। হিমালয় কি? হিমালয় হচ্ছে
ভারতের নবীন ভঙ্গিল পর্বতমালা। নবীন বলতে নতুন ভঙ্গিল পর্বতমালা। আর ভঙ্গিল পর্বতমালা কাকে বলে? যে পর্বত ভাজে ভাজে তৈরি হয় তাকে আমরা বলবো ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, তাহলে কি বললাম? হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা এবং এটি পাললিক শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, তো দেখে নেই উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন সম্পর্কে। ভারতের একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে, মানে আমরা যদি দেখি জম্মু কাশ্মীরে রয়েছে নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশে, উত্তর পূর্বের অরুণাচল প্রদেশে রয়েছে নামচা পারোয়া পর্যন্ত কিন্তু এই পর্বতমালাটা বিস্তার লাভ করেছে। ঠিক আছে, মানে জম্মু কাশ্মীর থেকে আমরা যদি দেখি অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু এটি অবস্থিত। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে খেয়াল করি তাহলে কি রয়েছে দেখো, এখানে নাঙ্গা পর্বত থেকে শুরু করে আমরা যদি দেখি এই যে অরুণাচল প্রদেশের নামচা পারোয়া পর্যন্ত এটা কিন্তু বিস্তার লাভ করেছে। ওকে, তারপর দেখো ভারতের পার্বত্য অঞ্চল পাললিক শিলা দ্বারা গঠিত, কিছুক্ষণ আগেই বললাম। আর ভারতের পার্বত্য অঞ্চল নবীন ভঙ্গিল পর্বত দ্বারা কিন্তু গঠিত। এই হিমালয়টা কি? নবীন ভঙ্গিল পর্বত। যদি বলা হয় ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত তাহলে কি হবে আমাদের? যদি বলা হয় ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত তাহলে হবে কিন্তু আরাবল্লী। ঠিক আছে, আর আরাবল্লী কোথায় অবস্থিত? আরাবল্লী কিন্তু রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত। এবার দেখো এই যে পর্বতমালাটা রয়েছে, এই যে নাঙ্গা পর্বত থেকে নামচা পর্বত পর্যন্ত রয়েছে, ধরো এখানে জম্মু কাশ্মীর থেকে আমাদের অরুণাচল পর্যন্ত রয়েছে। তো এই যে উত্তরে পার্বত্য অঞ্চল বা হিমালয়টাকে আমরা দৈর্ঘ্য বরাবর কিন্তু আবার ভাগ করতে পারি। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর আমরা এটাকে 3টি ভাগে ভাগ করব। কয়টি ভাগে ভাগ করব? 3টি ভাগে। এবার দেখো সবথেকে নিচের যে অংশটা সেটাকে বলা হচ্ছে শিবালিক। নিচের যে অংশটা সেটাকে কি বলবো? শিবালিক। মাঝখানে দিয়ে যেটা গেছে সেটাকে বলবো মধ্য, বা এটার আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে লেজার হিমালয়। এবং উপরের যে অংশটা সেটাকে বলবো আমরা হিমাদ্রি। কি বলবো? হিমাদ্রি বা গ্রেটার হিমালয়। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো শিবালিক সম্পর্কে। নিচের যে পর্বতের যে নিচের অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে শিবালিক। এবার দেখো শিবালিক সম্পর্কে আমরা জেনে নিই কী রয়েছে। হিমালয়ের দক্ষিণ প্রান্তে, তার মানে এটা কি উত্তর প্রান্ত, এটা কি নিচেরটা হচ্ছে দক্ষিণ প্রান্তে জম্মু কাশ্মীরের দক্ষিণাংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, আসাম, অরুণাচল প্রদেশের শিবালিক পর্বতমালা কিন্তু বিস্তৃত। তার মানে আমরা যদি এটা দেখি কোথায় কোথায় বিস্তৃত, জম্মু কাশ্মীর থেকে শুরু করে কী কী রয়েছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, অসম এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু এটা বিস্তার করছে শিবালিক। বোঝা গেল? এর দৈর্ঘ্য দেখো 2400 কিমি। এর দৈর্ঘ্য কত? 2400 কিমি, মানে লম্বা যদি আমরা দেখি 2400 কিমি, এবং এর প্রস্থ কত? 50 কিমি। মানে এই দিকটা যদি আমরা দেখি সেটা 50 কিমি, এবং আমরা যদি পূর্ব দিকে দেখি, মানে এই যে পশ্চিমবঙ্গের পূর্বের অংশ, এখানে যদি দেখি 15 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। এর গড় উচ্চতা যদি আমরা দেখি 600 থেকে 1500 মিটার। কত? 600 থেকে 1500 মিটার। আর এটি সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 2,70,00,000 বছর আগে এটি কিন্তু সৃষ্টি হচ্ছে, মানে শিবালিক সৃষ্টি হয়েছে। দেখো শিবালিক সম্পর্কে আরেক কিছু জেনে নেই। এছাড়াও শিবালিক এবং হিমালয়ের মাঝে সংকীর্ণ অনুদৈর্ঘ্য উপত্যকাকে আমরা কি বলি? উত্তরাখণ্ডের দুন কিন্তু বলা হয়। কি বলছে? শিবালিক এবং হিমালয়ের মাঝে সংকীর্ণ অনুদৈর্ঘ্য উপত্যকাকে আমরা যদি বলা হয় দুন বলা হয়, যেটা উত্তরাখণ্ডে। যেমন হচ্ছে দেরাদুন ভারতের বৃহত্তম দুন। এছাড়া রয়েছে কোটা দুন, পাটলি দুন, কুলু, কাংড়া প্রভৃতি উপত্যকা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এছাড়া আমরা যদি দেখি যে শিবালিকে কী দেখা যায়, শিবালিকে কিন্তু আমরা ছোট ছোট ঝোপঝাড় দেখব, ঠিক আছে, ঘাস দেখব, এগুলো কিন্তু শিবালিকে দেখা যায়। ঠিক আছে, এবার দেখব মধ্য হিমালয়, বা যেটাকে আমরা বলছি লেজার হিমালয়, মাঝ বরাবর, তাই না? শিবালিক হিমালয় এবং হিমাদ্রি হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো কি বলবো? মধ্য হিমালয় বা লেজার হিমালয়। অ্যাকচুয়ালি এটা পীরপাঞ্জাল, ধওলাধার, নাগটিপ বা মৌসুরি পর্বতশ্রেণীর মধ্যে এই মধ্য হিমালয়টা অবস্থিত। এর গড় উচ্চতা যদি আমরা দেখি 3500 থেকে 4500 বা 5000 মিটার। আর এটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় 2 কোটি থেকে 3 কোটি বছর আগে। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে শিবালিকটা আজ থেকে প্রায় 2,70,00,000 বছর আগে, এবং মধ্যটা কি হচ্ছে 2 থেকে 3 কোটি বছর আগে। এরপরে আমরা যেটা দেখব, এই যে আমাদের মধ্য হিমালয় রয়েছে, এই মধ্য হিমালয়ের প্রধান কি রয়েছে?
প্রধান যদি আমরা দেখি মধ্য হিমালয়ের প্রধান হচ্ছে উপত্যকাগুলো দেখব পীর পাঞ্জাল, বানিহাল এবং রোটাং। ঠিক আছে, এছাড়াও এখানকার প্রধান যদি আমরা দেখি মানে মধ্য হিমালয়ের হ্রদ যদি দেখি, অ্যাকচুয়ালি হ্রদ যদি আমরা দেখি উত্তরাখণ্ডে হ্রদকে তাল বলা হয়। কি বললাম, মধ্য হিমালয় যে রয়েছে, মধ্য হিমালয়ের মধ্যে আমাদের কি দেখব, উত্তরাখণ্ড রয়েছে। উত্তরাখণ্ডকে আবার বলা হয় কুমায়ুন হিমালয়। এই কুমায়ুন হিমালয়ের হ্রদকে কি বলে, তাল বলে। যেমন হচ্ছে শততাল, নৈনিতাল, ভীমতাল, এগুলো রয়েছে কোথায়, উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে। চলো নেক্সট, হিমাদ্রি হিমালয় বা মহান হিমালয়। হিমাদ্রি হিমালয় কোনটাকে বলা হচ্ছে, এটা যদি আমরা পর্বতমালা দেখি, এই যে চূড়াটাকে কি বলা হচ্ছে, হিমাদ্রি হিমালয় বা মহান হিমালয় কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো হিমাচল প্রদেশের উত্তরে ভারতের উত্তর প্রান্ত এবং জম্মু কাশ্মীরের উত্তরাংশ বরাবর এই হিমালয় বিস্তৃত। তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত এই হিমালয় বিস্তৃত লেখা রয়েছে এখানে। এর গড় উচ্চতা যদি আমরা দেখি 61 মিটার এবং এটি হিমালয়ের সর্বোচ্চ উঁচু অংশ। এটি দেখো 7 কোটি বছর আগে ইওসিন যুগের সময় এটি সৃষ্টি হয়েছে। আর পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে কিন্তু অবস্থিত, মানে এই হিমালয়ের মধ্যে অবস্থিত, যার উচ্চতা 8848.86 মিটার, যেটা নেপালে। এবার যদি দেখি হিমালয়ের যে সবথেকে উঁচু চূড়া রয়েছে সেটা কিন্তু ভারতে অবস্থিত নয়, সেটা কোথায় অবস্থিত, তাহলে সেটা নেপালে অবস্থিত। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এই যে মাউন্ট এভারেস্ট, আমরা যদি এটাকে ধরি মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার, এটা কিন্তু নেপাল দেশের মধ্যে অবস্থিত, ভারতের মধ্যে অবস্থিত নয়। তাহলে কোথায় অবস্থিত, নেপাল দেশে। এবার যদি আমরা বলি এটাকে আমরা মাউন্ট এভারেস্ট বলি, কিন্তু নেপালিরা এটাকে কি বলে, নেপালিরা এটাকে বলে সাগর মাথা। কি বলে, সাগর মাথা। এবার যদি আমরা দেখি এই মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি বা আগের নাম কি, তাহলে হয়ে যাবে পিক 15 কিন্তু বলা হয়। ঠিক আছে, এবং প্রথম বাঙালি হিসেবে আমরা যদি দেখি মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিল রাধানাথ সিকদার। কে মেপেছিল, রাধানাথ সিকদার হয়ে যাবে প্রথম বাঙালি, যিনি হচ্ছে কি করেছিল, এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কিন্তু মেপেছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, মাউন্ট এভারেস্ট আমরা বলি, কিন্তু মাউন্ট এভারেস্টের নেপালিরা কী নামে ডাকে, সাগর মাথা বলে। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি, পিক 15। এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসে। ঠিক আছে, এটা গেল পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ বা পর্বতমালা। ঠিক আছে, এবার যদি আমরা দেখি দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি। যদি এখানে কোশ্চেন করা হয় পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি, তাহলে হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। কি হবে, আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা আবার কোথায় অবস্থিত, এটি কিন্তু দক্ষিণ আমেরিকায় কিন্তু অবস্থিত আন্দিজ পর্বতমালা। ওকে, নেক্সট দেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাঞ্চনজঙ্ঘা। তাহলে হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি বললাম, কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা কিন্তু 8598 মিটার। ওকে, দেখো এটি কিন্তু আবার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, তৃতীয় উচ্চতম শৃঙ্গ এটি। এছাড়াও রয়েছে আমাদের হিমালয়ের মধ্যে ধবলগিরি, যার উচ্চতা 8172 মিটার, অন্নপূর্ণা 8078 মিটার, নন্দাদেবী 7817 মিটার, মাকালু, কেদারনাথ, কামেট প্রভৃতি শৃঙ্গ কিন্তু এখানে অবস্থিত। মানে এগুলো অ্যাকচুয়ালি হিমালয়ের সবথেকে উঁচু উঁচু শৃঙ্গ। বোঝা গেল। এরপরে দেখো এখানকার প্রধান গিরিপথগুলি হলো জেলেপলা, নাথুলা, বুর্জিলা, শিবকিলা, ডুংরিলা বা মানা গিরিপথ হলো ভারতের সর্বোচ্চ গিরিপথ, যার উচ্চতা হচ্ছে 5608 মিটার। ঠিক আছে, এবার দেখো গিরিপথ সম্পর্কে অনেকেই তোমরা জানো না যে গিরিপথ জিনিসটা আসলে কি। গিরিপথ মানে হচ্ছে একটা পথ বা রাস্তা। এবার দেখো এটি একটা পর্বত একটা রয়েছে, তো আরেকটা পর্বত রয়েছে, এইরকম করে পর্বতগুলো অ্যাকচুয়ালি থাকে। তো পর্বতের মধ্যে যে যাতায়াতের পথ সেটাকে কিন্তু বলা হয় গিরিপথ। ঠিক আছে, আর এই যে অংশটা রয়েছে, এই যে উঁচু অংশটা যেটা উপরে উঠছে সেটাকে কিন্তু বলা হয় উপত্যকা। কি বললাম, এই যে যেটা রাস্তা চলাচল এটাকে বলা হয় গিরিপথ, আর উপরের যে অংশটা সেটাকে বলা হয় উপত্যকা। আর এখানে রয়েছে চূড়ার মধ্যে সবথেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, হিমবাহ। অ্যাকচুয়ালি হিমবাহ মানে কি, বিশাল বরফের স্তূপকে আমরা কি বলি, হিমবাহ। আর আমাদের এই যে হিমালয় রয়েছে, হিমালয়ের যে চূড়াগুলো রয়েছে সেখানে কি রয়েছে, বরফ জমে থাকে, তো সেটাকে কি বলবো, হিমবাহ কিন্তু বলবো। ঠিক আছে, যেমন আমাদের সিয়াচেন হিমবাহ। ঠিক আছে, এরপরে চলো তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় সম্পর্কে আমরা জানি।
তো তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় যদি আমরা দেখি, তো এই অংশটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের হিমালয়ের অংশ, ঠিক আছে, এই অংশটা আমাদের হিমালয়ের অংশ। তো হিমালয়ের উত্তরে যদি আমরা দেখি এই জায়গাটার মধ্যে বিশেষ করে আমাদের লাদাখের মধ্যে কি রয়েছে, ট্রান্স হিমালয় রয়েছে। এই অংশে আমাদের কি রয়েছে, ট্রান্স হিমালয় রয়েছে বা তেথিস হিমালয় রয়েছে। অ্যাকচুয়ালি এটা আগে বা কোটি কোটি বছর আগে এখানে কিন্তু তেথিস নামে একটি সাগর ছিল, ঠিক আছে, এখানে কি ছিল, তেথিস নামে সাগর ছিল। এটা পরবর্তীকালে এই যে দুটো প্লেটের কারণে কি হয়েছে, এই তেথিস যে সাগরটা ছিল সেটা ভঙ্গিল পর্বতের বা ট্রান্স হিমালয়ের কিন্তু রূপ নেয়, ঠিক আছে। আমরা জানি যে পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি, পৃথিবীর মধ্যে 8টা বড় প্লেট, 7টা মাঝারি প্লেট এবং 20টি ছোট প্লেট দ্বারা কিন্তু পৃথিবীর অবস্থিত, ঠিক আছে। পৃথিবী কি বললাম, 8টা বড় প্লেট, 7টা মাঝারি প্লেট এবং 20টা হচ্ছে ছোট ছোট প্লেট দ্বারা কিন্তু অবস্থিত। এই প্লেটগুলি একটি আরেকটির যদি ভিতরে ঢুকে যায় তাহলে আমাদের এই পর্বতমালার কিন্তু সৃষ্টি হয়। তো ভঙ্গিল পর্বতমালা অ্যাকচুয়ালি এই প্লেটের মাধ্যমে হয়, ঠিক আছে, বা ভাঁজের মাধ্যমে হয় কিন্তু আমাদের এই ভঙ্গিল পর্বতমালা। তো দেখো তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় সম্পর্কে আমরা জেনে নিই। দেখো হিমাদ্রি হিমালয়ের উত্তর সীমা থেকে তিব্বতে মালভূমি পর্যন্ত বিস্তৃত অংশকে আমরা বলবো ট্রান্স হিমালয়। এখানে জাসকার কি কি রয়েছে, জাসকার, কারাকোরাম, লাদাখ মালভূমি কিন্তু রয়েছে। তো আমরা যদি দেখি এই যে এখানে ট্রান্স হিমালয় রয়েছে, এই ট্রান্স হিমালয়ের উপরের অংশ হচ্ছে জাসকার, তার উপরের অংশ হচ্ছে কারাকোরাম এবং এই যে ট্রান্স হিমালয়ের কি বললাম, এখানে কারাকোরাম, এখানে জাসকার এবং এই যে মাঝখানের অংশটা এটাও কিন্তু লাদাখ হিমালয়ের মধ্যে পড়ছে। কি বললাম, এই জায়গাটা কিন্তু লাদাখ হিমালয়ের মধ্যে পড়ছে। বা আমরা যদি দেখি এর উপরের যে অংশটা এটাও কিন্তু আমরা যদি দেখি তিব্বত মালভূমির মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার দেখো এর দৈর্ঘ্য প্রায় 1000 কিমি, ট্রান্স হিমালয়ের প্রস্থ 40 থেকে 225 কিমি। গড় উচ্চতা যদি আমরা দেখি ভূপৃষ্ঠ থেকে 3000 মিটার, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে কি 3000 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। এই হিমালয়ের উত্থান শুরু হয় আজ থেকে প্রায় 12,000 কোটি বছর আগে এবং এর প্রধান শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার। এটি ভারতের উচ্চতম শৃঙ্গ। আর এই যে পর্বতকে বসুধা বা ধবল শীর্ষ কিন্তু বলা হয়। তো আমরা যদি দেখি, আমি কি বললাম যে এই যে উপরের অংশটা, এই যে উপরের অংশটা এটাকে হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী, এটা কি কারাকোরাম পর্বতশ্রেণী এবং এখানে রয়েছে ভারতের উচ্চতম শৃঙ্গ K2। K2-র পুরো নামই হচ্ছে কিং অফ কারাকোরাম। K2-র পুরো নাম কি, কিং অফ কারাকোরাম বা এর অপর নাম হচ্ছে গডউইন অস্টিন, যার উচ্চতা কি বললাম আমি 8611 মিটার, ঠিক আছে। তো এটা যদি আমরা বলি এটা কাগজে কলমে এটা শুধু আমাদের, ঠিক আছে, দলিলের দিক দিয়ে এটা আমাদের, কিন্তু এটাকে এখন অধিকার করে রেখেছে চায়না। কারণ আমরা জানি যে 1947 থেকে 48-এর মধ্যে 1948-এর মধ্যে পাকিস্তান কিন্তু এটাকে অধিকার করে নেয়, এই অংশটাকে অধিকার করে নেয়। তো এই অংশটা অধিকার করে নেওয়ার ফলে এই অংশটা এখন পাকিস্তানের হাতে, কিন্তু উপরের অংশটা সে চায়নাকে দান করে। আর আমরা দেখব, আমরা যদি দেখি এখানে বিশেষ করে এই কারাকোরাম পর্বতমালার মধ্যে সিয়াচেন হিমবাহ রয়েছে। কি রয়েছে, সিয়াচেন হিমবাহ রয়েছে। এই সিয়াচেন হিমবাহের মধ্যে ভারত এবং চীনের মধ্যে 1962 সালে কিন্তু একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে আমরা পরাজিত হই, ভারতীয়রা পরাজিত হয় এবং চীনেরা জিতে যায় এবং চীনেরা জিতে গিয়ে এই অংশটা চীনেদের দখলে চলে যায়। এটাকে বলা হয় আকসাই চীন। আর এই অংশটা উপরের অংশটা যেটাকে আমরা K2 বলি, K2 কিং অফ কারাকোরাম, এটাও কিন্তু চায়নার আন্ডারে রয়েছে বর্তমানে, ঠিক আছে। এরপরে দেখো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। দৈর্ঘ্য বরাবর লম্বার দিক দিয়ে হিমালয় পর্বতমালাকে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি আমরা 3টি শ্রেণীতে ভাগ করি, সেই 3টি শ্রেণী হচ্ছে পশ্চিম ভাগ, মধ্যভাগ এবং পূর্ব ভাগ, ঠিক আছে। আমরা দেখব 3টি ভাগে ভাগ করব, একটা ভাগ, দুটো ভাগ এবং 3টা ভাগ, ঠিক আছে। এই 3টে ভাগে ভাগ করছি আমরা হিমালয়কে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পশ্চিম হিমালয়। দেখো পশ্চিম হিমালয় এটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। দেখো হিমালয় পর্বতমালার একেবারে পশ্চিম বা বাম দিকের অংশ হলো পশ্চিম হিমালয়। এটি পশ্চিমে সিন্ধু উপত্যকা থেকে পূর্বে কালী নদী উপত্যকা পর্যন্ত বিস্তৃত। এবার আমরা যদি দেখি কালী নদী, এই যে এখানে এই জায়গার মধ্যে কালী নদী অবস্থিত। কালী নদী যদি আমরা দেখি, কালী নদী হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে সীমানা ডিভাইডেড করছে কালী নদী। আর সিন্ধু নদীও কি করছে, ডিভাইডেড করছে, তাই তো। সিন্ধু নদী আমরা যদি দেখি
প্রথমে তিব্বত থেকে ভারত হয়ে পাকিস্তানের দিকে বয়ে গেছে এই সিন্ধু নদী। তো পশ্চিম হিমালয়ের আবার 3টি অংশ রয়েছে, এটাকে বলা হয় কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয়। এই যে আমরা যে পশ্চিম ভাগটা দেখলাম, এই পশ্চিম ভাগটার মধ্যে কিন্তু আবার 3টি ভাগ রয়েছে। এই যে এই ভাগটাকে দেখলাম, এই ভাগটার মধ্যে কিন্তু আবার 3টি ভাগ রয়েছে। একটা হচ্ছে উত্তরাখণ্ড হিমালয় বা কুমায়ুন হিমালয়, একটা হচ্ছে আমাদের পাঞ্জাব হিমালয় বা হিমাচল হিমালয়, আরেকটা হচ্ছে আমাদের জম্মু হিমালয়। ঠিক আছে, এই 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এই 3টি ভাগে এখন আমরা বিস্তারিতভাবে দেখব। দেখো কি রয়েছে, কাশ্মীর হিমালয় সম্পর্কে আমরা পড়ব। দেখো জম্মু এবং কাশ্মীর রাজ্য জুড়ে কাশ্মীর হিমালয় অবস্থিত। জম্মু কাশ্মীরের উপত্যকায় আমাদের রয়েছে বিখ্যাত হ্রদ, একটা হচ্ছে উলার আর একটা হচ্ছে ডাল হ্রদ। উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। কি বললাম? উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং ডাল হ্রদও কিন্তু আমরা যদি দেখি কাশ্মীরের মধ্যে কিন্তু অবস্থিত। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের বা স্বাদু জলের হ্রদের নাম কি? তাহলে হয়ে যাবে উলার। আর যদি বলা হয় ডাল হ্রদ কোন রাজ্যের মধ্যে অবস্থিত, তাহলে হয়ে যাবে আমাদের কি জম্মু এবং কাশ্মীরের মধ্যে ডাল হ্রদ অবস্থিত। তো এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে, পাঞ্জাব এবং হিমাচল হিমালয়। কি বললাম? পাঞ্জাব ও হিমাচল হিমালয়। দেখো কি রয়েছে, এখানকার প্রধান পর্বত এই পাঞ্জাব হিমালয় বা হিমাচল হিমালয়ের মধ্যে ধওলাধার, নাকটিব্বা, মৌসরি। আর এখানকার প্রধান উপত্যকা কি রয়েছে? কুলু, কাংড়া, লাহুল, স্পিতি। এগুলো কিন্তু পাঞ্জাব বা হিমাচল হিমালয়ের উপত্যকা। আর এখানকার প্রধান গিরিপথ হচ্ছে কি? রোটাং গিরিপথ। ঠিক আছে, এরপরে দেখো কুমায়ুন হিমালয়। কুমায়ুন অ্যাকচুয়ালি উত্তরাখণ্ড যে হিমালয় রয়েছে তার আরেক নাম হচ্ছে কুমায়ুন হিমালয়। দেখো কি রয়েছে, পশ্চিমে শতদ্রু নদী এবং পূর্বে কালী নদীর মাঝখানে উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় কিন্তু অবস্থিত। এবার দেখো নন্দাদেবী হলো এখানকার প্রধান উচ্চতম শৃঙ্গ। কি হলো তাহলে? উত্তরাখণ্ড হিমালয় বা কুমায়ুন হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? নন্দাদেবী, যার উচ্চতা দেখো 7,817 মিটার। এছাড়া রয়েছে কামেট এবং ত্রিশূল এখানকার উচ্চতম শৃঙ্গ। এরপরে দেখো এখানকার উপত্যকার মধ্যে রয়েছে দুন, যেমন হচ্ছে ভারতের বৃহত্তম দুন যদি আমরা দেখি দেরাদুন, এটি কিন্তু উত্তরাখণ্ডের অবস্থিত। আর উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ের হ্রদকে কী বলা হয়? তাল নামে পরিচিত। যেমন হচ্ছে নৈনিতাল, শততাল এবং ভীমতাল কিন্তু এখানে অবস্থিত। এরপরে দেখো পূর্ব হিমালয়, কারণ আমরা মধ্য হিমালয় পড়ব না, কারণ মধ্য হিমালয় সম্পূর্ণটাই কি নেপালের মধ্যে অবস্থিত। আমরা তাহলে পশ্চিম হিমালয়টা জানবো প্লাস পূর্ব হিমালয়টা জানবো, কারণ মধ্য হিমালয়টা কি রয়েছে নেপাল দেশের মধ্যে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এবার আমরা পূর্ব হিমালয়টা জানবো। দেখো কি রয়েছে পূর্ব হিমালয়টা, দার্জিলিং, সিকিম, অসম এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত এই পূর্ব হিমালয় অবস্থিত। তার মানে আমরা কি দেখব, এখানে দার্জিলিং থেকে দার্জিলিং, সিকিম এবং অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, এই অঞ্চলে কি রয়েছে? পূর্ব হিমালয় কিন্তু অবস্থিত। দেখো সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। সিকিমে অবস্থিত কি? কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,598 মিটার। এটি কিন্তু ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এছাড়া যদি এখানে প্রশ্ন হয় যে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? কি বললাম? কোশ্চেনটা আরেকবার ভালো করে শুনবে। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? তাহলে হয়ে যাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, কারণ মাউন্ট এভারেস্ট তো আমাদের না, তাই না? মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত, মাউন্ট এভারেস্ট কিন্তু ভারতে অবস্থিত নয়। তাহলে কি হবে? হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,598 মিটার। এরপরে দেখো সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং এবং নেপাল সীমান্তে অবস্থিত। সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং এবং নেপাল সীমান্তে অবস্থিত, এটিও কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট। অসম এবং অরুণাচল প্রদেশের হিমালয় অরুণাচল হিমালয় নামে পরিচিত। কি বললাম? অসম এবং অরুণাচল হিমালয় মানে প্রদেশের হিমালয় হিমাচল হিমালয় নামে পরিচিত। দেখো এখানকার নামচা বারোয়া, যার উচ্চতা হচ্ছে 7,756 মিটার সর্বোচ্চ শৃঙ্গ। আমরা যদি দেখি পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নামচা বারোয়া, যার উচ্চতা 7,756 মিটার। ওকে, এছাড়াও রয়েছে কুলাকাংড়ি, যার উচ্চতা হচ্ছে 7,538 মিটার। এছাড়াও রয়েছে চামলহারি, যার উচ্চতা হচ্ছে 7,326 মিটার। তো দেখো এখানকার প্রধান গিরিপথ, এই পূর্ব হিমালয়ের প্রধান গিরিপথ হচ্ছে জেলেপলা, পরীক্ষায় বারবার দেয়। আর আছে নাথুলাটা, নাথুলাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বারবার পরীক্ষায় দেয়। ঠিক আছে, এছাড়া রয়েছে বামলা, টুঙ্গা, এগুলো হচ্ছে গিরিপথ রয়েছে পূর্ব হিমালয়ের।
এটা গেল হিমালয়, উত্তরে পার্বত্য অঞ্চল গেল। এবার আমরা উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে পড়ব। ঠিক আছে, এই যে অংশটা এটা হচ্ছে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি উত্তরের সমভূমি অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিন্ধু বা আমরা যদি দেখি পাঞ্জাব সমভূমি, আরেকটা হচ্ছে আমাদের গাঙ্গেয় সমভূমি, আরেকটা হচ্ছে আমাদের কি ব্রহ্মপুত্র সমভূমি। তো দেখো উত্তরের সমভূমি অঞ্চলগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। পাঞ্জাব সমভূমি, যেটা সিন্ধু নদীতে অবস্থিত, আরেকটা রয়েছে গাঙ্গেয় সমভূমি, গঙ্গা নদীর উপর অ্যাকচুয়ালি, আরেকটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। ঠিক আছে, তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে পাঞ্জাব সমভূমি। অ্যাকচুয়ালি সিন্ধুর যে 5টা উপনদী রয়েছে সেটা পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই একে আমরা কি বলবো, পাঞ্জাবকে পঞ্চনদের কিন্তু দেশ বলবো। তো দেখো কি রয়েছে, রাজস্থানের সমভূমি উত্তর পূর্ব এবং যমুনা নদীর পশ্চিমে বিস্তৃত সমতল এলাকা জুড়ে পাঞ্জাব সমভূমি অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির কিছু অংশ এই সমভূমির অন্তর্গত। সিন্ধু উপত্যকায় যেমন শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই যে 5টা উপনদী রয়েছে সিন্ধুর, যার ফলে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হচ্ছে। নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্ট এই সমভূমি অত্যন্ত কিন্তু উর্বর। এই অঞ্চলে নতুন পলির নাম বেট এবং প্রাচীন পলির নাম কিন্তু বাগার। তো নতুন পলি প্লাস প্রাচীন যে পলি রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের, এগুলো ভালো করে দেখে যেতে হবে। এরপরে আমরা যদি দেখি গাঙ্গেয় সমভূমি। ঠিক আছে, দেখো কোথায় কোথায় রয়েছে গাঙ্গেয় সমভূমি। উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই গাঙ্গেয় সমভূমি বিস্তৃত। দেখো গঙ্গা, যমুনা, ঘরঘরা, গণ্ডক, কোশি, চম্বল, বেতোয়া, সোন এবং অন্যান্য উপনদীগুলির পলি সঞ্চয়ের মাধ্যমে এই গাঙ্গেয় সমভূমি কিন্তু গড়ে উঠেছে। দেখো এই অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলে ভাঙ্গার, আর নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে কিন্তু বলা হয় খাদার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। ব্রহ্মপুত্র উপত্যকা যদি আমরা দেখি, ব্রহ্মপুত্র নদী তিব্বতে দিয়ে আমাদের অসম থেকে অরুণাচল প্রদেশ হয়ে অসমের দিকে প্রবাহিত হয়ে আবার কিন্তু বাংলাদেশে গিয়ে পতিত হয়েছে, বাংলাদেশে গিয়ে মানে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। ঠিক আছে, এবং যে সমভূমি তৈরি করেছে সেটাই হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি নামে কিন্তু পরিচিত। এবার দেখো অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদের দুপাশে অবস্থিত সংকীর্ণ সমতল ভূভাগকে আমরা কিন্তু বলি ব্রহ্মপুত্র উপত্যকা বা ব্রহ্মপুত্র সমভূমি। ঠিক আছে, এখানকার মাজুলি দ্বীপটি কি বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানকার মাজুলি দ্বীপটি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কিন্তু গড়ে উঠেছে। এটি কিন্তু পরীক্ষায় আসে যে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি, তাহলে হয়ে যাবে কিন্তু মাজুলি, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে উঠেছে। আজকের 3 নম্বর পার্ট বা আজকের শেষ পার্ট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কি থর বা ডেসার্ট এরিয়া, মানে হচ্ছে মরু অঞ্চল বা ভারতীয় মরুভূমি অঞ্চল। দেখো কোথায় রয়েছে ভারতীয় মরুভূমি অঞ্চলটি। ভারতীয় মরুভূমির বেশিরভাগ অংশই রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত, তাই না? তার মানে কি আমরা দেখলাম যে ভারতের যে মরু অঞ্চল বা থর মরুভূমিটা কোথায় অবস্থিত, তাহলে রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত। ভারতের মরুভূমি অঞ্চলের উত্তরে কি রয়েছে, পাঞ্জাব সমভূমি, দক্ষিণে রয়েছে গুজরাট সমভূমি এবং পূর্বে রয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী এবং পশ্চিমে কি রয়েছে, পাকিস্তানের মরু অঞ্চল কিন্তু এই এলাকার মধ্যে বিস্তৃত। এই যে মরুর ছবি তোমরা দেখতেই পাচ্ছ নিচে। তো দেখো এই অঞ্চলে বহু সিপ এবং বারখান বালিয়াড়ি কিন্তু দেখতে পাওয়া যায়। তো আমরা কি জানি, আমরা ন্যাচারালি জানি যে মরুভূমি অঞ্চলে কি দেখতে পাওয়া যায়, সিপ এবং বারখান কিন্তু বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, মানে শিংজাত বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাবে এখানে শিংজাত বালিয়াড়ি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, উঁচু উঁচু, ঠিক আছে, শিংয়ের মতো দেখতে পাবে। তো দেখো অনেক ছোট ছোট লবণাক্ত হ্রদ দেখতে পাওয়া যায় এবং এই যে লবণাক্ত হ্রদগুলিকে আমরা কিন্তু প্লায়া বলি। ঠিক আছে, যেমন এখানে কী কী হ্রদ থর মরুভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দিদিওয়ানা, কুচামন্থ, এছাড়া রয়েছে সারগাল এবং ভারতের যে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সেটা হচ্ছে সম্বর, কিন্তু এখানে অবস্থিত, রাজস্থানের মধ্যেই কিন্তু অবস্থিত। তো এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নদী রয়েছে যার নাম হচ্ছে লুনি। এটি ভারতের কিন্তু অন্তঃবাহিনী নদী। অন্তঃবাহিনী কাকে বলা হয়, দেখো যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি এবং সেই দেশের মধ্যে বিলীন হয়েছে তাকে আমরা অন্তঃবাহিনী নদী বলি। ঠিক আছে, যেমন লুনি আমাদের যদি আমরা দেখি আরাবল্লী পর্বতমালা থেকে বিস্তার লাভ করেছে, মানে রাজস্থানের থর মরুভূমির আরাবল্লী পর্বতমালা থেকে বিস্তার লাভ করেছে এবং আমরা যদি দেখি গুজরাটের কচ্ছ অঞ্চলে এখানে গিয়ে পতিত হয়েছে, তাই আমরা লুনিকে কিন্তু অন্তর্বাহিনী নদী বলি। ঠিক আছে,
তো দেখো তোমাদের এখানে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা, মরু অঞ্চলের মৃত্তিকা কী নামে পরিচিত? কী নামে পরিচিত? মরু অঞ্চলের মৃত্তিকা কী নামে পরিচিত? 2 নম্বর কোশ্চেন মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? কি বলা হয়? ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমাদের থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই হলো আজকে আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে 1 নম্বর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের বাংলা ডিফেন্স একাডেমির যে চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। ঠিক আছে, এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।